নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আশেপাশে এবং আমাদের পরিবারের নিত্যদিনে ঘটে যাওয়া বিভিন্ন সাংসারিক ঘটনা অবলম্বনে সৃষ্ট আমাদের এই বিশেষ নিবেদন। আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। আমার ঈশ্বরতত্ত্ব চ্যানেলটিকে আপনারা যেভাবে ভালোবাসা দিয়েছেন, যেভাবে আমার সঙ্গে থেকেছেন, আশা করি আমার এই নতুন প্রয়াসকেও আপনারা স্বাগত জানাবেন। বন্ধুরা, আমার এই নতুন চ্যানেলটিতে আপনারা নতুন কিছু খুঁজে পেতে চলেছেন। ভিডিওর প্রসঙ্গগুলি একটু অন্য ধরনের। আমার এই প্রয়াস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। নতুন এই চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে ও কমিউনিটি পোস্টে দেওয়া রইল, সেখান থেকেই আপনারা চ্যানেল ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। যদি এই ভিডিওগুলো দেখে আপনাদের ভালো লাগে, আপনাদের মনের মতো বলে মনে হয়, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আজকে সকালে মালতী দেবী একটু সকাল সকালই ঘুম থেকে উঠে গেছিলেন। রান্নাঘর থেকে অনবরত খটনমটর শব্দ আসছিল। ওই আওয়াজ ওনার ছেলে বৌমার ঘর অবধি পৌঁছে যাচ্ছিল। তখনই সেই শব্দে ওনার ছেলে সুবীরের ঘুম ভেঙে গেল। সে তার স্ত্রী ডলিকে বলতে লাগলো, কি ব্যাপার ডলি, এত সকাল সকাল রান্নাঘর থেকে কিসের আওয়াজ আসছে? তখনই ডলি বলে উঠল, ও কিছু না, তোমার মা সকাল সকাল রান্নাঘরে হয়তো কিছু করছেন। কিন্তু মা এত সকাল সকাল রান্নাঘরে কি করছেন? দাঁড়াও, আমি দেখছি। তখনই ডলি বলে উঠল, আরে তুমি কোথায় যাচ্ছ? কোথাও যাওয়ার প্রয়োজন নেই, শুধু শুধু নিজের ঘুম খারাপ করো না তো। আর তোমার মার তো এটা রোজকার কাজ। উনি হয়তো জল খাওয়ার জন্য গ্যাসে জল গরম করছেন। প্রতিদিন সকালবেলা নিজে তো ভোরবেলা ঘুম থেকে উঠে যান, আর এই চক্করে আমাদেরও ঘুম নষ্ট করেন। এদিকে ঘরের কাজ করার সময় তো ওনার হাঁটুতে ব্যথা শুরু হয়ে যায়, আর রোজ সকাল সকাল ঘুম থেকে উঠে দিব্যি ফুল তুলতে বেরিয়ে যান। ওই সময় আর ওনার হাঁটুর ব্যথা ট্যাথা কিছু হয় না। এমনটা বলেই ডলি সকাল সকাল তার শাশুড়িকে মুখ করতে শুরু করলো। তখনই সুবীর বলতে লাগলো, ডলি, তুমি তো জানো মায়ের গিট বাত আছে, আর এই কারণেই ডাক্তার ওনাকে সকাল সকাল হাঁটতে বলেছেন। এছাড়াও সংসারে এত কাজও থাকে না যতটা তুমি সারাদিন বলতে থাকো। তার মধ্যে ঘর পরিষ্কার করা, বাসন মাজা, কাপড় কাচা, এই সব কিছুর জন্য তো তুমি আলাদা আলাদা কাজের লোক রেখে দিয়েছো। রান্না করার জন্যও তো মা তোমাকে অনেক সাহায্য করেন। সবজি কেটে দেওয়া, ধুয়ে দেওয়া, এই সব কিছুই তো মাই করে দেন। শুধু তো রান্না বান্নাটাই করতে হয় তোমাকে। তাও জানি না কেন সারাদিন খালি কাজ আর কাজ বলতে থাকো। আচ্ছা, তুমি তো খাওয়া দাওয়া করে রাত্রে এসে দারুণ ঘুম দাও, আবার সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম ব্রেকফাস্ট করে অফিসে চলে যাও। তারপর সারা ঘরে কত কাজ থাকে, সেই সমস্ত কাজ করতে করতে আমার তো কোমরই ভেঙে যায়। আর তোমার মায়ের কথা তো তুমি ভালো মতোই জানো। ওই 2-4টে সবজি কেটে সারা দিন শুয়ে বসে কাটিয়ে দেন। তারপর সন্ধ্যা হতে না হতেই কীর্তন করতে মন্দিরে চলে যান। একদিনও উনি সন্ধ্যায় বাড়িতে বসে থাকেন না। আমি বলি কি, যদি বাড়িতে মন নাই টেকে তাহলে ওনাকে বাড়িতে রেখে তুমি কি করবে? আমার মনে হয় ওনাকে বাড়িতে রাখার থেকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া ভালো। এতে করে তোমার মাও শান্তি পাবে আর আমিও একটু শান্তিতে ঘুমাতে পারবো। তখনই সুবীর বলে উঠল, দেখো ডলি, আজকে বলে দিয়েছো, এরপর আর কোনোদিন যেন তোমার মুখ থেকে আমি এই কথা না শুনি। তুমি যদি দ্বিতীয়বার কখনো এই কথা বলেছো, আমার থেকে খারাপ আর কেউ হবে না। ঘরের দরজাটা সামান্য খোলা হওয়ার কারণে মালতী দেবী ওনার ছেলের বউয়ের সমস্ত কথাই শুনতে পাচ্ছিলেন। ওনার সম্বন্ধে বৌমার এমন মনোভাব দেখে উনি খুবই দুঃখিত হয়ে পড়লেন, কিন্তু উনি কিছুই বললেন না। ওনার মনে হয়েছিল সময়ের সঙ্গে সঙ্গে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর তিনি সকালে হাঁটতে পার্কে চলে গেলেন। পার্ক থেকে কিছুক্ষণ হেঁটে আসার পরে তিনি দুপুরের সবজি নিয়ে বসে গেলেন সবজিগুলো কেটে ধুয়ে দেওয়ার জন্য। তখনই ডলি নিজের ঘর থেকে রেডি হয়ে বাইরে বেরোলো। ডলি বলতে লাগলো, মা, আমি আমার বান্ধবীর সঙ্গে একটু বাজারে যাচ্ছি, বাড়িতে ফিরতে ফিরতে একটু দেরি হবে। তখনই মালতী দেবী ওনার বৌমাকে বলতে লাগলেন, বৌমা, বলছিলাম কি, আমার চশমাটা না ভেঙে গেছে। দেখো, সুবীরকে কি বলবো, ও তো সকাল সকাল অফিস চলে যায়, আবার কত রাত্রে বাড়িতে আসে। ওর কি আর আমার চশমা ঠিক করার কথা মনে থাকবে? তাই বলছিলাম কি, তুমি যখন বাজারে যাচ্ছই আমার চশমাটা নিয়ে যাও না মা, চশমাটা একটু ঠিক করিয়ে নিয়ে আসো।
তখনই ডলি বলতে লাগলো, দেখুন মা, এই মাসে অনেক খরচা হয়ে গেছে, এছাড়াও সামনেই আমার বান্ধবীর বিয়ে, সেই সময় আমাকে অনেক শপিং করতে হবে, তাই আপনার চশমাটা আমি সামনের মাসে বানিয়ে দেব। সামনের মাসে হাতে কিছু টাকা থাকবে, মাসের প্রথমেই আমি আপনার চশমাটা তৈরি করে দেব। মাসের শেষ তো হতেই চললো, আর তো মাত্র কয়েকটা দিন, এই কয়দিন ভাঙা চশমা নিয়েই একটু দেখে নিন কষ্ট করে। এছাড়াও আপনাকে কনসা অফিসে গিয়ে কাজ করতে হয়। বৌমার মুখে এমন কথা শুনে মালতী দেবী বলতে লাগলেন, ঠিক আছে বৌমা। তখনই ডলি নিজের পার্সটা নিয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। চশমা ছাড়া মালতী দেবীর খুব অসুবিধা হচ্ছিল। পরদিন সকালে ওনার নাতনি প্রিয়াঙ্কা ওনার ঘরে বসে খেলা করছিল। তখনই নাতনি জল চাওয়াতে তিনি রান্নাঘরে গেলেন জল এনে দিতে, কিন্তু চশমা না থাকার কারণে উনি পরিষ্কারভাবে কিছু দেখতে পারছিলেন না। হঠাৎ করেই ওনার হাতের সঙ্গে একটা কাচের গ্লাসের ধাক্কা লাগলো এবং গ্লাসটি মাটিতে পড়ে ভেঙে গেল। ডলি যখনই রান্নাঘরে কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনল, তখনই সে ঘর থেকে দৌড়ে বাইরে বেরিয়ে আসলো। বাইরে বেরিয়ে এসে সে রান্নাঘরে দেখতে পেল তার দামি কাপটা ভেঙে মাটিতে পড়ে রয়েছে। এটা দেখা মাত্রই তার রাগ যেন মাথার উপর উঠে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, ভগবান আপনাকে দুটো চোখ দিয়েছে, আপনি কি একটু দেখে শুনে কাজ করতে পারেন না? জানেন এই গ্লাসটার কত দাম? ইম্পোর্টেড একটা গ্লাস আপনি ভেঙে দিলেন। আমার মা আমাকে এই গ্লাসটা গিফট করেছিল, আমার পুরো গ্লাসের সেটটা আপনি নষ্ট করে দিলেন। 1 টাকা তো সাহায্য করতে পারেন না, আবার টাকার ধ্বংস করার সময় সবসময় আগে আগে থাকেন। ডলির চিৎকার শুনে সুবীর ঘর থেকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলো। বলতে লাগলো, কি হয়েছে ডলি, এত চিৎকার করছো কেন? দেখো না তোমার মা আমার এত দামি গ্লাসটা ভেঙে দিল। জানো গ্লাসটা আমার মা আমাকে গিফট করেছিল। তখনই সুবীর বলতে লাগলো, আরে উনি কি ইচ্ছা করে ভেঙেছে নাকি? ভুল করে হয়তো হাত থেকে পড়ে ভেঙে গেছে, এতে এত চিৎকার চেঁচামেচি করার কি হলো? সব সময় তিলকে তাল করতে ব্যস্ত থাকো তুমি। তখনই সুবীর নিজের মায়ের দিকে তাকিয়ে বলতে লাগলো, আরে মা, তুমি চশমা কেন পরোনি? খালি চোখে এমনিও তো তুমি ঠিকভাবে দেখতে পারো না, তাই হয়তো তোমার হাত থেকে গ্লাসটা পড়ে ভেঙে গেছে। তুমি যাও, সবসময় চশমা পরে থাকো। আসলে বাবা, আমার চশমাটা। মালতী দেবী কথাটা শেষ করার আগেই ডলি বলে উঠল, জানি না কোন দুনিয়ায় মত্ত থাকে তোমার মা, কাছের জিনিস উনি চোখে দেখতে পায় না, শুধু শুধু আমার এত সুন্দর গ্লাসটাকে ভেঙে দিল। এইভাবেই বকবক করতে করতে ডলি নিজের ঘরে চলে গেল। এদিকে মালতী দেবী এটা বুঝতে পারছিলেন না উনি এমন কি করে দিলেন যার জন্য ওনার বৌমা ওনার সঙ্গে এত খারাপ ব্যবহার করলো। আসলে ডলির উপর তার তথাকথিত মডার্ন বান্ধবীদের একটি প্রভাব বিস্তার হয়েছিল। তাদের মধ্যে কেউ তো নিজের শ্বশুর শাশুড়ির থেকে আলাদা হয়ে একা একাই সুখে শান্তিতে জীবন যাপন করছিল, আবার কেউ কেউ তার শ্বশুর অথবা শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছিল। তাদের কাছে নিজের শ্বশুর শাশুড়ির দায়িত্ব নেওয়াটাকে বোঝা বলে মনে হয়েছিল। তারা নিজেদেরকে স্বাধীন বলে প্রমাণিত করত। আর তাদের দেখা দেখিতেই ডলির মাথায়ও নিজের শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ভূত চেপে গেছিল। অধিকাংশ সময় ডলি ফোনে তার বান্ধবীদের সঙ্গেই কথা বলতে থাকতো। কখনো সে নিজের বান্ধবীদের সঙ্গে নিজের শাশুড়ির বদনাম করত, আবার কখনো নিজের মাকে ঘরের সমস্ত কথা বলতো। এমনই একদিন সে তার মাকে তার ঘরের সমস্ত খুঁটিনাটি জানাচ্ছিল। তখনই মালতী দেবী সেখানে চলে আসলেন। তখন মালতী দেবী ডলিকে বলতে লাগলেন, দেখো বৌমা, বাপের বাড়ির কথা শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে বলা কখনোই ভালো জিনিস নয়। মালতী দেবী এতটুকু বলা মাত্রই ডলি ওনার উপরে চিৎকার করে বলে উঠল, আপনি কি এতটুকু ভদ্রতা জানেন না যে লুকিয়ে লুকিয়ে কারোর কথা শুনতে নেই? নিজের বৌমা তার মার সঙ্গে কি কথা বলছে সেটা আড়ি পেতে শুনতে গিয়ে আপনার একবারও লজ্জাবোধ হলো না? ডলির এমন ব্যবহার দেখে মালতী দেবী একদম অবাক হয়ে গেছিলেন। তিনি বাধ্য হয়ে চুপ করে গেলেন, কারণ ওনার কথা বোঝার মতো সেখানে কেউ ছিল না। বৌমা ওনার কথা শুনতে চাইতো না, আর উনি নিজের ছেলেকে কোনোভাবেই বিরক্ত করতে চাইতেন না, তাই চুপচাপ করে তিনি অসম্মান সহ্য করে গেলেন। কিন্তু ডলি চুপ থাকার মেয়ে ছিল না। রাত্রে খাওয়ার শেষ করার পর সুবীর যখনই ঘরে ঘুমাতে আসলো, সে আবারও একই জেদ ধরে বসলো, তোমার মা এই বাড়িতে থাকলে তো আমি কখনোই শান্তি মতো সংসার করতে পারবো না। এই বাড়িতে আমার প্রাইভেসি নামে কোনো জিনিস নেই, কারোর সঙ্গে আমি স্বাধীনভাবে কোনো কথাও বলতে পারবো না। ছোটখাটো কথায় খালি লেকচার দিতে চলে আসে তোমার মা। কতবার তোমাকে বলেছি তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনতে চাও না।
আরে বৃদ্ধাশ্রম তো এরকম বৃদ্ধ মানুষদের জন্যই তৈরি হয়েছে। ওখানে তোমার মায়ের বয়সী কত মানুষ বাস করে, তাদের সঙ্গে থাকলে তোমার মায়েরও তো বন্ধু হয়ে যাবে। নিজের বয়সী মানুষদের সঙ্গে থাকলে ওনারও মন ভালো থাকবে, আর এমন কুচুটে বুদ্ধি ওনার মাথায় আসবে না। তখনই সুবীর বলতে লাগলো, দেখো ডলি, আমাদের থেকে বয়স্ক ব্যক্তিরা যখন আমাদের কিছু বোঝান তারা আমাদের ভালোর জন্যই বুঝিয়ে থাকেন, কিন্তু এই সমস্ত কথা তুমি বুঝতে পারবে না। কিন্তু একটা কথা যেটা তুমি বুঝতে পারবে সেটা তুমি আমার কাছে ভালো করে বুঝে নাও। তুমি আমার একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কখনোই আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবো না। তুমি জানো না আমার মা আমার জন্য কত ত্যাগ করেছেন, আর এখন এই বয়সে এসে যখন ওনার সব থেকে বেশি আমাকে প্রয়োজন, তখন আমি ওনাকে আমার থেকে দূরে সরিয়ে দেব? আমি ওনার খেয়াল রাখবো না? তাহলে এমন ছেলে হয়ে বেঁচে থাকার থেকে আমার মরে যাওয়া অনেক ভালো। তখনই ডলি বলতে লাগলো, ব্যাস, এই পৃথিবীতে তুমি তোমার মাকে ছাড়া আর কাউকে দেখতে পাও না। তখনই সুবীর বলতে লাগলো, ডলি, তুমি জানো না আমার মা কত কষ্ট সহ্য করে আমাকে পালন পোষণ করে বড় করে তুলেছেন। নিজে না খেয়ে থেকে আমাকে উনি ভরপেট খেতে দিয়েছেন। আমি শুধু 6 বছরের ছিলাম যখন আমার পিতার মৃত্যু হয়ে গেছিল। অত ছোট বাচ্চাকে ছেড়ে মা অন্য কোথাও চাকরিও করতে পারতো না, তাই তিনি ঘরেই হোম ডেলিভারি করার কাজ শুরু করে দিলেন। সন্ধ্যায় যখন একটু সময় পেতেন তখন আমাকে পড়ানোর সঙ্গে সঙ্গে স্কুলের অন্যান্য ছোট ছোট বাচ্চাদেরকেও পড়াতেন। এত কষ্ট করে আমার মা আমাকে পড়াশোনা শিখিয়ে বড় করে তুলেছেন। আমার মায়ের কারণেই আজকে আমি এত ভালো কোম্পানিতে চাকরি করছি। আমার মায়ের ত্যাগের কারণেই আমি এত সম্মানপূর্বক জীবনযাপন করতে পারছি। আমার মায়ের কাছে এত টাকা ছিল না, তবুও আমি যখন যেটা চাইতাম আমার মা আমার সমস্ত ডিমান্ড পূরণ করতেন। শুধুমাত্র আমার খুশির জন্যে তিনি নিরন্তর পরিশ্রম করে যেতেন। এমনটা বলতে বলতেই সুবীরের চোখে জল চলে আসলো। তখন সুবীর বলল, ডলি, একটা কথা ভালো করে বুঝে নাও, আমি পৃথিবীর সমস্ত কিছু ত্যাগ করতে পারি, কিন্তু আমার মাকে কখনোই ছাড়তে পারবো না। সুবীরের মুখে এমন কথা শুনে ডলি তখন চুপ করে গেল। তারপর থেকে 10-12 দিন বাড়ির পরিবেশ ভালোই ছিল, কিন্তু 10-12 দিন পর আবারও ডলির একই ব্যবহার শুরু হয়ে গেল। সে সব সময় মালতী দেবীকে কিছু না কিছু বলে অপমান করতে থাকতো, যার কারণে সুবীরও মনে মনে সব সময় কষ্টে থাকতো। তার মনে সব সময় একটাই কথা ঘুরে বেড়াতো, আমি কিভাবে ডলিকে বোঝাবো। এমনই একদিন ডলি তার ঘরে তার সমস্ত বান্ধবীদের ইনভাইট করলো। তারপর সে মালতী দেবীকে বলতে লাগলো, মা, আজকে বাড়িতে আমার কিছু বান্ধবীরা আসবেন। আপনি খুব সুন্দর সিঙ্গারা আর আলুর পকোড়া বানাতে পারেন, তাই আজকে আপনি আমার বান্ধবীদের জন্য সিঙ্গারা আর আলুর পকোড়া বানিয়ে দেবেন, আর বিকেলে চাটাও আপনি করে নিয়ে আসবেন। মালতী দেবীর হাঁটুতে ব্যথা ছিল, ডাক্তার ওনাকে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে বারণ করেছিলেন, কিন্তু তবুও বৌমার মন রাখতে তিনি দুপুর থেকে জোগাড় যন্ত্র শুরু করে দিলেন। মালতী দেবীর হাতের রান্নায় এত স্বাদ ছিল যে বড় বড় হোটেলের শেফরাও ওনার কাছে হেরে যেত। ডলির বান্ধবীরা আসার আগেই মালতী দেবী প্রায় সব রকম রান্নাই করে ফেলেছিলেন। কিছুক্ষণের মধ্যেই ডলি রান্নাঘরে এসে মালতী দেবীকে জিজ্ঞেস করতে লাগলো, মা, আপনার কি স্ন্যাক্স বানানো হয়ে গেছে? আমার বান্ধবীরা কিন্তু এক্ষুনি চলে আসবে। তখনই মালতী দেবী বললেন, বৌমা, সমস্ত কিছু হয়ে গেছে, শুধু তোমার বান্ধবীরা যখন আসবে তখন তাদেরকে গরম গরম চা বানিয়ে দেব। সঙ্গে সঙ্গে ডোরবেল বেজে উঠল। তখনই ডলি বলতে লাগলো, মা, আপনি চা বানানো শুরু করে দিন। এতটা বলেই ডলি তাড়াহুড়ো করে চা পাতা আর চিনির জায়গায় নুনের ডিব্বাটা মালতী দেবীর হাতে দিয়ে সেখান থেকে বাইরে চলে গেল। ডলি তাড়াতাড়ি করে মেন ডোর খুলে দিল। তার বান্ধবীরা ঘরে এসে ড্রয়িং রুমের সোফার উপরে বসলো। এদিকে বৃদ্ধ বয়সে চোখে মালতী দেবী ঠিকভাবে দেখতে পারতেন না, তার উপরে ওনার চশমাটাও ঠিক ছিল না। তাই ডলি যখন চিনির বদলে নুন ওনার হাতে দিয়েছিল উনিও ঠিকভাবে বুঝতে পারেননি। মালতী দেবী চা করার সময় চিনির বদলে নুন দিয়ে দিলেন। এদিকে ড্রয়িং রুমে ডলি তার বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। কিছুক্ষণ গল্পগুজব করার পর ডলি রান্নাঘর থেকে তাদের জন্য সিঙ্গারা, পেঁয়াজি, আলুর পকোড়া এই সমস্ত কিছু স্ন্যাক্স নিয়ে আসলো। ডলি তার বান্ধবীদেরকে এমন দেখাচ্ছিল যেন সেই ওই সমস্ত স্ন্যাক্স বানিয়েছে। ডলি ও তার বান্ধবীরা আনন্দ নিয়ে সেই স্ন্যাক্স খেতে লাগলো আর নিজেদের মধ্যে হাসি ঠাট্টা আর গল্প চালিয়ে গেল।
কিছুক্ষণের মধ্যে চাও হয়ে গেছিল। তখন মালতী দেবী গরম গরম চা নিয়ে তাদের কাছে উপস্থিত হলেন। তিনি সবাইকে চা দিতে লাগলেন। এদিকে ডলির সমস্ত বান্ধবীরা মালতী দেবীর হাতের টেস্টি খাবারের স্বাদ নিচ্ছিল। তখনই তাদের মধ্যে একজন বান্ধবী বলে উঠল, আরে ডলি, পেঁয়াজিটা তো তুই দারুণ বানিয়েছিস, আর আলুর পকোড়াটাও খেতে হেভি হয়েছে। তখনই আরেকজন বান্ধবী বলে উঠল, সিঙ্গারাগুলো খেতে যা টেস্টি হয়েছে আর যা মুচমুচে হয়েছে তোকে কি বলবো, এত টেস্টি সিঙ্গারা আমি জীবনে প্রথমবার খেলাম। তখনই আরেকজন বান্ধবী বলে উঠল, আচ্ছা ডলি, আমাকে এবার তুই বলতো, এত টেস্টি টেস্টি খাবার বানাতে তুই কোথা থেকে শিখলি? মালতী দেবী কিছু বলার আগেই ডলি বলে উঠল, আরে ইন্টারনেটে তো এখন সব কিছু শেখা যায়, ইন্টারনেট দেখে দেখেই শিখে বানিয়ে ফেললাম আর কি। তোরা এত কিছু ভাবিস না তো, স্ন্যাক্স খা আর চাটা খেয়ে দেখ না কেমন হয়েছে। ডলির এমনটা বলার সঙ্গে সঙ্গেই তার এক বান্ধবী চায়ের কাপে চুমুক দিল। কিন্তু যখনই তার সেই বান্ধবী চায়ের কাপে চুমুক দিল, তার মুখের স্বাদ একদম বদলে গেল। তাড়াতাড়ি বেসিনে গিয়ে কুলকুচি করতে লাগলো। তখনই তাকে দেখে তার অন্যান্য বান্ধবীরাও চায়ের কাপ নিচে রেখে দিল। বান্ধবীদের মুখের এমন রিয়াকশন দেখে সে কাপে সামান্য চা ঢেলে চায়ে চুমুক দিল। চায়ে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গেই ডলি চিৎকার করে বলে উঠল, মা, আপনি এটা কি করেছেন? আপনি কি এতটাও জানেন না যে চায়ে নুনের বদলে চিনি দিতে হয়? কি করেছেন এগুলো? আরে চায়ে চিনি দেওয়ার আগে একবার দেখে নেবেন তো যে চিনি দিচ্ছেন না নুন দিচ্ছেন। আপনার মাথায় দেখছি একটুও বুদ্ধি নেই। তখনই ডলির অন্যান্য বান্ধবীরা বলতে লাগলো, কি ব্যাপার ডলি, তুই তো আমাদের বলেছিলি স্ন্যাক্স আর চা তুই বানিয়েছিস, তাহলে চায়ের নুনটাও নিশ্চয়ই তুই দিয়েছিস, নিজের শাশুড়িকে এইভাবে উল্টোপাল্টা কথা কেন বলছিস? তখনই মালতী দেবী বিনম্রভাবে বলতে লাগলেন, না না মা, আমি ভুল করেছি, আসলে চা তো বৌমাই বানিয়েছিল, কিন্তু আমি একটু টেস্ট করতে গিয়ে দেখলাম চায়ে চিনি একটু কম আছে, তাই আমি চিনি দিতে গেছিলাম, কিন্তু চিনির বদলে যে আমি নুন দিয়ে ফেলেছি এটা আমি বুঝতে পারিনি। মা, আমাকে তোমরা ক্ষমা করো। তখনই ডলির একজন বান্ধবী, যিনি খুবই ভালো স্বভাবের ছিলেন, তিনি মালতী দেবীকে জড়িয়ে ধরে বললেন, কাকিমা, আপনি এগুলো কি বলছেন? আপনি আমাদের থেকে অনেক বড়, দয়া করে আপনি আমাদের কাছে ক্ষমা চাইবেন না, ছোটোখাটো ভুল তো সবার দ্বারাই হয়ে যায়। তারপর ডলি সেখানে আর ওনাকে কিছুই বলল না। ডলির সমস্ত বান্ধবীরা যখন বাড়ি ফিরে গেল, তখন ডলি বাড়িতে যেন রামকাণ্ড সীতাকাণ্ড বাঁধিয়ে দিল। সে চিৎকার করে করে মালতী দেবীকে বলতে লাগলো, আমি একটা জিনিস বুঝতে পারি না, আপনি কি আমাকে শান্তি মতো থাকতে দেবেন না? আপনি কি চান আমাকে একবার বলবেন? আমার বান্ধবীদের জন্য সামান্য স্ন্যাক্স আর চা বানাতে বললাম, তাই আপনি রাগের চোটে চায়ের মধ্যে নুনের ডিব্বাটাই উল্টে দিলেন। যদি কিছু না বানানোর ছিল তাহলে আমাকে আগেই বলে দিতেন, আমি বাইরে থেকে অর্ডার করে নিতাম। এইভাবে আমার বান্ধবীদের সামনে আমার অপমান কেন করলেন? তখনই মালতী দেবী বৌমাকে বলতে লাগলেন, বৌমা, আমি তো নিজের তরফ থেকে সবকিছু ভালোই বানিয়েছিলাম। চা বানানোর সময় তুমিই তো আমার হাতে নুনের ডিব্বাটা দিয়ে গেছিলে, তুমিই আমাকে বলে গেছিলে তাড়াতাড়ি চা বানাতে। এখন আমি যদি ভুল করে চায়ে নুন দিয়ে ফেলি তাতে আমার কি দোষ আছে বলো তো? এমনিতেও তো আমি ঠিকভাবে চোখে দেখতে পাই না, এটা তো তুমি জানো। কিছুদিন আগেই আমি তোমাকে বলেছি আমার চশমাটা সারিয়ে নিয়ে আসো, তুমি তো তখন বললে সামনের মাসে সারিয়ে দেবো। মালতী দেবী ডলিকে এই সমস্ত কথা বলছিলেন, তখনই সেখানে সুবীর চলে আসলো। ডলিকে এইভাবে রেগে থাকতে দেখে সুবীর জিজ্ঞেস করলো, কি হয়েছে ডলি, আজকে আবার কি করলে? সুবীর এমনটা বলা মাত্রই ডলি চিৎকার করে করে সেই সমস্ত কথা বলতে লাগলো। তখন সুবীর বলল, ডলি, দোষটা তো তোমারই দেখে শুনে মাকে চিনির কৌটা দেওয়া উচিত ছিল। তুমি তো জানো মা ঠিকভাবে চোখে দেখতে পান না। আর মা, তুমি চশমা কেন পরো না বলো তো? তুমি তো জানো তুমি ঠিকভাবে চোখে দেখতে পাও না, তাও চশমা না লাগিয়ে কেন রান্নাঘরে কাজ করতে গেলে? যখনই তুমি চশমা না পরে কিছু করো তখনই তুমি কোনো ভুলভাল কাজ করে ফেলো। আচ্ছা তুমি আমাকে বলো চশমাটা কোথায় রেখেছো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তখন মালতী দেবী সুবীরকে বলতে লাগলেন, বাবা, আমার চশমা কিছুদিন আগে ভেঙে গেছে, যে কারণে আমি ঠিকভাবে কিছু দেখতে পাই না, তাই আমার দ্বারা কোনো না কোনো ভুল হয়েই যায়। তখনই সুবীর বলল, তাহলে মা তুমি আমাকে আগে কেন বলনি? মালতী দেবী বললেন, বাবা, আমি তো ডলিকে অনেক আগে বলেছিলাম, কিন্তু ডলি আমাকে বলল এই মাসে তোর অনেক খরচা হয়ে গেছে, এছাড়াও সামনে ওর বান্ধবীর বিয়ে রয়েছে, তাই ও বলল সামনের মাসে আমাকে চশমাটা বানিয়ে দেবে। মায়ের মুখে এমন কথা শুনে সুবীর ডলির দিকে প্রশ্নবাচক নজরে তাকাতে লাগলো। তখনই ডলি বলল, এইভাবে কেন তাকাচ্ছ? আমি তো একজন মানুষ,
ভুলে গেছি হয়তো। তখনই সুবীর বলতে লাগলো, এবারে বুঝতে পারছো তো, যেমন মানুষ হয়ে তুমি ভুল করো তেমনি আমার মাও একজন মানুষ, আর ছোটখাটো ভুলের জন্যে তুমি আমার মায়ের উপরে কিভাবে চিৎকার চেঁচামেচি করো। সব সময় তুমি আমার মায়ের পেছনে লেগে থাকো। তোমার প্রতিদিনের এই ব্যবহারে আমি এখন বিরক্ত হয়ে গেছি। সুবীরের মুখে এমন কথা শুনে ডলির রাগ আরও বেড়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, তুমি তো শুধুমাত্র তোমার মায়ের দিকটাই টানবে, সব সময় শুধু মা আর মা। তোমার জীবনে আমি থাকি আর না থাকি এতে তোমার কোনো কিছু আসে যায় না। ঠিক আছে, যদি এমনটাই হয় তাহলে আমি আজকেই আমার বাপের বাড়ি চলে যাচ্ছি। আজকের পর থেকে তোমার সঙ্গে আর তোমার পরিবারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এমনটা বলেই ডলি রাগের চোটে ঘরে চলে গেল এবং ব্যাগ বার করে নিজের আর নিজের মেয়ের জামা কাপড় প্যাক করতে লাগলো। তখনই মালতী দেবী ডলির কাছে এসে হাত জোর করে বলতে লাগলেন, বৌমা, আমার জন্যে তোমরা নিজের সংসার কেন নষ্ট করছো? আমি নিজেই এখান থেকে চলে যাচ্ছি। সুবীরকে বলে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করে দাও। তখনই সুবীর সেখানে এসে বলতে লাগলো, মা, তুমি কোথাও যাবে না। যদি কারোর এখান থেকে যেতে হয় তাহলে ডলি যাবে, কারণ সে তোমাকে পছন্দ করে না, আর আমার মাকে যে পছন্দ করবে না তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। এছাড়াও রোজ রোজকার এই অশান্তি এখন আমারও ভালো লাগছে না। তখন ডলি নিজের ব্যাগ গুছিয়ে নিজের মেয়েকে নিয়ে সেখান থেকে যেতে লাগলো। যাওয়ার সময় সে সুবীরকে বলল, দেখো, তোমার যদি মনে হয় যে তুমি আমার সঙ্গে থাকতে চাও, আমার সঙ্গে সংসার করতে চাও, তাহলে নিজের মায়ের থাকার জন্য অন্য কোনো ব্যবস্থা করো। যখন তোমার মায়ের জন্য অন্য কোনো ব্যবস্থা হয়ে যাবে আমাকে বাড়িতে ডেকে নিও, আমি চলে আসব। এমনটা বলে ডলি সেখান থেকে নিজের বাপের বাড়ি চলে গেল। ডলিকে চলে যেতে দেখেও সুবীর তাকে আটকালো না, কারণ সে এই সমস্যার নিশ্চিত সমাধান চাইছিল। বাড়িতে এই সমস্ত ঝগড়াঝাটি দেখে মালতী দেবী খুবই অবাক হয়ে গেলেন। তিনি অত্যন্ত দুশ্চিন্তায় পড়ে গেলেন। মালতী দেবী সুবীরের কাছে এসে বলতে লাগলো, দেখ বাবা, এমন কোনো পদক্ষেপ নিস না যাতে তোর সংসার ধ্বংস হয়ে যায়। আমি চাই না আমার জন্যে তোর সংসারে কোনোরূপ কোনো ক্ষতি হোক। তাই আমি ঠিক করেছি আমি কালকেই বৃদ্ধাশ্রম চলে যাব, তারপর তুই বৌমাকে বাড়িতে নিয়ে আসিস। তখনই সুবীর বলতে লাগলো, না মা, সংসার কখনো একজনের দ্বারা চলে না, সংসার চালানোর পিছনে দুজনের হাত থাকে। কিন্তু এক্ষেত্রে তোমার বৌমা কোনো রকম কোনো যোগদান করতেই চায় না। সে শুধুমাত্র নিজের কথাই ভাবে, নিজের সুখ ছাড়া সে অন্য কিছুই চিন্তা করতে পারে না। এখন ওকে ওর ভাষাতেই বোঝাতে হবে। এমনটা ভেবে সুবীর কোনো এক জায়গায় ফোন করলো। এদিকে ডলি যখন নিজের শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়িতে চলে আসলো, তার মা বাবা তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু তারা কেউই তাকে কিছুই বলল না। 2-3 দিন তার বৌদিও তার অনেক সেবা যত্ন করলো, কিন্তু কিছুদিন কেটে যাওয়ার পর একদিন যখন ডলি তার মা বাবার সঙ্গে বসেছিল, তখনই ডলির বৌদি বলতে লাগলো, মা, তাড়াতাড়ি ডাইনিং টেবিলে চলে আসুন, খাবার বেড়ে দিয়েছি। তারা সকলে যখন ডাইনিং টেবিলে দুপুরের খাবার খেতে বসলো, তখন খাওয়ারের প্লেট দেখে ডলির বাবা বলতে লাগলো, বৌমা, সবজিতে এত তেল কেন দিয়েছো? তুমি তো জানো আমার ব্লাড প্রেশার আছে, ডাক্তার আমাকে কম তেল মশলাযুক্ত খাবার খেতে বলেছেন, তাই মা, খাওয়ারে একটু কম তেল দাও। তখনই ডলির বৌদি চিৎকার করে বলে উঠল, দেখুন বাবা, এটা তো আপনার রোজকার ব্যাপার। রোজ রোজ খাওয়ার সময় আপনি একই নাটক করেন। কখনোই তো আপনার আমার কোনো খাওয়ারই পছন্দ হয় না। কখনো সবজিতে আপনার তেল বেশি বলে মনে হয়, আবার কখনো চায়ে চিনি বেশি বলে মনে হয়। আপনাদের প্রতিদিনের এই অশান্তিতে আমার আর ভালো লাগছে না। সারা দিন ভোর আমি গাধার মতো খাটতে থাকি, আর যখন আপনাদের জন্য এত কষ্ট করে রান্নাবাড়ি করি তখন সেটাও আপনাদের পছন্দ হয় না। তারপর ডলির বৌদি তার দিকে তাকিয়ে বলতে লাগলো, এর উপরে তো বাড়িতে প্রতিদিন নতুন নতুন অতিথি আসতেই থাকে, তারপর তাদের আদর আপ্যায়ন করার ভারও আমার মাথাতেই এসে পড়ে। না তো আমি এখানে কোনো প্রাইভেসি পাই, আর না তো স্বাধীনভাবে একটু থাকতে পারি। ব্যাস, অনেক হয়েছে, আমি আর আপনাদের এত সেবা যত্ন করতে পারবো না। আরে, আমার তো নিজের জীবন আছে নাকি? আমিও স্বাধীন মতো বাঁচতে চাই। হাঁপিয়ে গেছি আপনাদের চাকরি বাকরি করতে করতে। এখন আমি আর আপনাদের সঙ্গে থাকতে চাই না, আমি এখন আলাদা হতে চাই। নিজের বৌদির মুখে এমন কথা শুনে ডলি তো অবাক হয়ে গেল। তখনই ডলি তার বৌদিকে বলতে লাগলো, বৌদি, ছোট্ট একটা তো ব্যাপার, শুধু শুধু তিলকে তাল কেন করছো? তখনই তার বৌদি বলে উঠল, দেখো বোন, এটা আমাদের পরিবারের ব্যাপার। আমাদের পরিবারের মধ্যে অন্য কেউ কথা বলবে এটা আমি একদমই পছন্দ করি না। আমার মনে হয় তোমার নিজের পরিবারটা ভালো করে দেখা উচিত। তুমি এই বাড়ির অতিথি, তোমার এই বাড়ির অতিথি হয়েই থাকা উচিত।
তখনই ডলি রেগেমেগে বলে উঠল, বৌদি তোমার এত বড় সাহস, তুমি আমাকে এই বাড়ির অতিথি বলছো? আমি এই বাড়ির মেয়ে, এই বাড়ির উপর আমারও সম্পূর্ণ অধিকার আছে। তখনই তার বৌদি চিৎকার করে বলতে লাগলো, না বোন, এটা তোমার বাড়ি নয়। তোমার বাড়ি তো তুমি অনেক দিন আগেই ছেড়ে চলে এসেছো। শুধু শুধু নিজের সংসার ছেড়ে অন্যের সংসারে অশান্তি তৈরি করতে এসেছো। নিজের বৌদির মুখে এমন কথা শুনে ডলির চোখ থেকে জল বেরিয়ে আসলো। পরক্ষণেই ডলি নিজেকে একটু সামনে নিয়ে তার বৌদিকে বলতে লাগলো, কিন্তু বৌদি, বাবা এমন কি বলে দিল তোমাকে যে তুমি এত রেগে গেলে? এইটুখানি ব্যাপারে কেউ আলাদা থাকার কথা বলে? আমার তো অবাক লাগছে তোমাকে দেখে। তুমি তো কখনো এমনটা ছিলে না। তুমি তো সব সময় হাসি মুখে সমস্ত ঘরের কাজ একা হাতে করতে। তুমি তো মা বাবাকে কত সম্মান করতে। কিন্তু এখন এমন কি হয়ে গেল যে তুমি তোমার পিতার সমান নিজের শ্বশুরের সঙ্গে এমন ব্যবহার করছো? তখনই ডলির বৌদি বলতে লাগলো, কেন, এতে অবাক হওয়ার কি আছে? আজকালকার দিনের বৌমারা তো নিজের শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকতেই চায় না। সবাই নিজের শ্বশুর শাশুড়ির দায়িত্ব থেকে মুক্তি পেতে চায়। তারা নিজের আলাদা সংসার বানাতে চায়। তাদের নিজের স্বামীকে তো পছন্দ, কিন্তু তাদের মাতা পিতা যারা তাকে জন্ম দিয়েছে তাদেরকে পছন্দ হয় না। আরে অন্য কারোরটা কি বলবো, তুমি নিজের শ্বশুরবাড়ির কথাই দেখে নাও। তোমার শাশুড়ি সারা দিন তোমার সঙ্গে সঙ্গে কাজ করে। তুমি যা বলো উনি তাই তোমাকে করে দেয়। কিন্তু তবুও তো তুমি তোমার শাশুড়ির উপস্থিতি তোমার বাড়িতে একদম পছন্দ করছো না। ওনার তোমাদের বাড়িতে থাকা তোমার এতটাই অসুবিধাজনক লাগছে যে তুমি রাগারাগি করে নিজের বাপের বাড়িতে এসে পড়ে রয়েছো। একবারের জন্য কি তুমি এটা ভাবোনি যে ওই বাড়িটা আসলে ওনার বাড়ি? এছাড়াও তুমি যখন তোমার মায়ের দিকটা চিন্তা করবে, তখন তোমার শাশুড়ির দিকটাও তোমার চিন্তা করা উচিত। নিজের বৌদির মুখে এত অপমানিত হওয়ার পর ডলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে নিজের মায়ের দিকে তাকাতে লাগলো। তখনই ডলির মা তার গালের উপরে জোরে একটা থাপ্পড় কষিয়ে দিলেন। নিজের মায়ের এমন ব্যবহার দেখে ডলি তো অবাক হয়ে গেল। ডলি তার মাকে বলতে লাগলো, মা, তোমাদের সঙ্গে বৌদি খারাপ ব্যবহার করছে, আর থাপ্পড়টা তুমি আমার গালে মারলে। তখনই ডলির মা বলে উঠল, নির্লজ্জ মেয়ে, যখন নিজের শাশুড়ির উপর এত অত্যাচার করিস, শাশুড়িকে উল্টোপাল্টা কথা বলিস, এমনকি ওনাকে বৃদ্ধাশ্রম পাঠানোর জেদ নিয়ে বাপের বাড়িতে এসে পড়ে রয়েছিস, তখন ওনার জন্য তোর এই সমস্ত বিচার কোথায় যায়? যেই ব্যক্তির টাকা পয়সার উপরে তুই মস্তি করে বেড়াস, সেই ব্যক্তির জন্মদাত্রী মাকে তুই অপমান করিস, তাকে কত উল্টোপাল্টা কথা শোনাস, তখন তোর এইসব ভালো ভালো কথাগুলো মনে পড়ে না? তখন তোর কেন মনে থাকে না যে শাশুড়ি মায়ের মতো হয়? তখন তোর মনে হয় তুই যা বলছিস, যা করছিস সব ঠিক। কিন্তু যখন ওই একই ব্যবহার তোর বৌদি আমাদের সঙ্গে করলো, তখন তোর নিজের বৌদিকে খারাপ বলে মনে হচ্ছে। নিজের মা বাবার সঙ্গে এমন খারাপ ব্যবহার হতে দেখে তোর কত কষ্ট লাগছে। মায়ের মুখে এমন কথা শুনে ডলি লজ্জায় মাথা নিচু করে নিল। তখনই ডলির মা বলে উঠলেন, তোকে আমি কতবার বলেছি শ্বশুরবাড়ির কথা শ্বশুরবাড়ি অবধি সীমিত রাখ। নিজের বাপের বাড়িতে শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা বলার কোনো দরকার নেই। আরে এমনটা তো নয় যে তোর শ্বশুরবাড়িতে তোকে সবাই অত্যাচার করে, তোকে তারা অনেক ভালোবাসে। আমাদের শিক্ষা তো এমনটা কখনোই ছিল না, তাহলে তুই এমন কিভাবে হয়ে গেলি? আমি তো কখনোই তোকে কোনো খারাপ শিক্ষা দেইনি, কিন্তু আজকে তুই যে ঘটনা তোর শ্বশুরবাড়িতে ঘটিয়ে এসেছিস, তার জন্যে আমাদের শিক্ষার উপরও লোকে আঙ্গুল তুলবে। তোর শ্বশুরবাড়ির লোক তো এটাই ভাববে যে তোর মা তোর শাশুড়িকে বৃদ্ধাশ্রম পাঠানোর জন্য পরামর্শ দিয়েছে। সবাই তো এটাই ভাববে যে তোর বাপের বাড়ির লোক তোকে ভুল শিক্ষা দিচ্ছে। তুই কি কখনো তোর বৌদিকে আমাদের সঙ্গে এর আগে এত খারাপ ব্যবহার করতে দেখেছিস? তোর বৌদি তো কখনো আমাদের সঙ্গে উঁচু গলায় কথা পর্যন্ত বলে না, কিন্তু তোর দেখা দেখি তোর বৌদির উপরও খারাপ প্রভাব পড়ছে। নিজের মায়ের মুখে এমন কথা শুনে ডলি এটা ভালো করেই বুঝে গেল, এমনটা সে তার শাশুড়ির সঙ্গে করেছিল, ঠিক তেমনটাই তার কাছে ফেরত আসছে। তার এই স্বভাবের জন্যেই আজকে তার মা বাবাও এত কষ্ট পাচ্ছে। সকলে তো এটাই বলে, যেমন কর্ম করবে তেমনই ফল পাবে। মানুষ যদি ভালো কর্ম করে তাহলে তার ফল ভালো হবে, আর যদি খারাপ কর্ম করে তবে তার সেই খারাপ কর্ম তার উপরেই চলে আসে। এটাই প্রকৃতির নিয়ম। ডলি সারা রাত এই সমস্ত চিন্তাতেই কাটিয়ে দিল। পরদিন সকাল হতে না হতেই ডলি নিজের সমস্ত জিনিসপত্র প্যাক করে নিল। তারপর সে নিজের মেয়েকে নিয়ে নিজের শ্বশুরবাড়ি ফিরে চলে আসলো।
যখনই সে তার শ্বশুর বাড়িতে আসলো, তার শাশুড়ি তাকে দেখে তো অবাক হয়ে গেলেন। মালতী দেবী কিছু বলার আগেই ডলি ওনার পায়ে গিয়ে পড়ে গেল। ডলি নিজের শাশুড়ির পা ছুঁয়ে বলতে লাগলো, মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি খুব স্বার্থবাদী হয়ে গেছিলাম। আমি আপনার সঙ্গে কত খারাপ ব্যবহার করেছি। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন মা। নিজের বৌমাকে এইভাবে নিজের সামনে ক্ষমা চাইতে দেখে মালতী দেবী তার বৌমাকে পায়ের কাছ থেকে তুলে তাকে জড়িয়ে ধরলেন। তখনই ডলি বলতে লাগলো, মা, আমি আপনাকে কত খারাপ খারাপ কথা বলেছি, আপনাকে কত অপমান করেছি, কিন্তু আপনি মুহূর্তের মধ্যেই আমাকে ক্ষমা করে দিলেন। নিজের শাশুড়ি মাকে জড়িয়ে ধরে ডলি অনেক কাঁদল। মালতী দেবী নিজের শাড়ির আঁচল দিয়ে নিজের বৌমার চোখ মুছলেন, তারপর তার মাথায় হাত বোলাতে লাগলেন। কিন্তু মালতী দেবী এটা বুঝতে পারছিলেন না যে এই ঘটনা কিভাবে ঘটল। তিনি এই সমস্ত ঘটনা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ভাবছিলেন, দুদিনের মধ্যে এমন কি ঘটে গেল যে আমার বৌমা এত পরিবর্তন হয়ে গেল। তখনই সুবীর যে অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছিল, সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসলো। শাশুড়ি বৌমার মধ্যে এত ভালোবাসা দেখে তার মুখে হাসি ফুটে গেল। তারপরে সে চুপচাপ অফিসের জন্য ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। ঘর থেকে বেরিয়েই সে নিজের শাশুড়ি মাকে ফোন করলো। সুবীর নিজের শাশুড়ি মাকে বলছিল, আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। যেমন ভাবে আপনি আপনার মেয়ের ভুল সিদ্ধান্তের সঙ্গ দেননি, ঠিক তেমন ভাবেই যদি অন্যান্য মা বাবারাও তাদের সন্তানের ভুল সিদ্ধান্তগুলোকে মেনে না নিয়ে তাদেরকে সঠিক পথ দেখাতে চান, তাহলে কোনো সংসার ভেঙে যাবে না। এমনটা বলতে বলতেই সুবীরের চোখে জল চলে আসলো। আসলে সেদিন যখন ডলি নিজের শাশুড়ির সঙ্গে ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছিল, তখন সুবীর তার শাশুড়ি মাকে ফোন করেছিল। সে নিজের শাশুড়ি মাকে ফোনে সমস্ত ঘটনা বলেছিল। সুবীরের মুখে এমন কথা শুনে তার শাশুড়ি মা সুবীরকে বলেছিল, বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি দুদিনের মধ্যেই আমার মেয়েকে আবার তোমার বাড়ি পাঠাচ্ছি। তিনি বললেন, বাবা, আমি তোমাকে আর তোমার মাকে ভালো মতো চিনি, আর আমি আমার মেয়েকেও ভালো মতো চিনি। তাই কালকে ডলির বাড়িতে যে সমস্ত ঘটনা ঘটেছিল, সেই সমস্ত তার মা বাবা আর তার বৌদির প্ল্যান ছিল, যাতে তারা সবাই মিলে ডলিকে সঠিক পথ দেখাতে পারে। পরদিন সকাল থেকেই ডলি অনেক আনন্দের সঙ্গে নিজের ঘরের সমস্ত কাজবাজ করছিল। সে নিজের শাশুড়ির সঙ্গে গল্প করছিল আর সংসারের কাজ ভাগ করে নিচ্ছিল। সন্ধ্যায় যখন সুবীর বাড়িতে ফিরল, তখন বাড়িতে চিৎকারের শব্দের বদলে হাসি ঠাট্টার শব্দ শোনা যাচ্ছিল। তার পরিবারের এমন দৃশ্য দেখে সুবীর ভাবতে লাগলো, যদি ডলির মা বাবার মতোই সকল মা বাবারাই বুদ্ধিমত্তার সঙ্গে কাজ নেয়, তাহলে অনেক পরিবার ধ্বংস হওয়ার হাত থেকে বেঁচে যাবে। বন্ধুরা, আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? ডলির মা বাবা কি ঠিক করেছিল? আপনাদের মূল্যবান উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।